নবম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে এই ভিডিওতে আমরা অধ্যায় 9 যেখানে রয়েছে ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত কয়েকটি উপপাদ্য সেই চ্যাপ্টারটা পড়ব। এখানে দুটো উপপাদ্য রয়েছে, ঠিক আছে। প্রথমে একটা হলো পেজ নাম্বার 124 উপপাদ্য 20 আর অপরটি হলো পেজ 187 উপপাদ্য 21। তো আমি একে একে দুটো উপপাদ্যই তোমাদের করিয়ে দেব, কিন্তু উপপাদ্য শুরু করার আগে আমি তোমাদের জানিয়ে রাখি তোমাদের বইয়ে উপপাদ্যটি যেভাবে প্রমাণ করা আছে আমি কিন্তু উপপাদ্যটা একটু আলাদা মেথডে এটা করাচ্ছি, ঠিক আছে। এইখানে উপপাদ্যটা যেভাবে প্রমাণ করেছি আমি তাতে কিন্তু তোমাদের খুব ছোটোতে খুব অল্প সময়ের মধ্যে উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। এটা অন্যান্য বোর্ড এটাকে ফলো করে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইগুলোতে এই উপপাদ্যটির প্রমাণটা একটু অন্য রকমের রয়েছে, একটু বড়ও রয়েছে। তো তোমাদের যদি মনে হয় আমি পরবর্তী ভিডিওতে বইয়ে যেভাবে প্রমাণ করা আছে সেইভাবে বুঝিয়ে দেব। আর তোমরা যদি এই প্রমাণটা করো, ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই স্কুল টিচারকে এটা দেখিয়ে নিও। কিন্তু এটা ভেরিফাইড, মানে এটা সম্পূর্ণ ঠিকঠাকই রয়েছে, কিন্তু আমি এর জন্য স্কুল টিচারকে দেখিয়ে নিতে বলছি, কারণ অনেক সময় স্কুল টিচাররা তোমাদের বইয়ে যেটা রয়েছে সেটা ছাড়া অন্য কিছুকে অ্যালাউ করেন না, পরীক্ষায় বইয়ে যেটা আছে সেটাই করতে হবে, এরকম অনেক সমস্যা থাকে। তার জন্য আমি বলেছি যে অবশ্যই আগে এটা যেহেতু অন্য মেথডে করানো হচ্ছে তোমরা স্কুল টিচারকে দেখিয়ে নিও, কিন্তু এটা তোমরা নিঃসন্দেহে করতে পারো, কারণ এটা পুরোপুরি ঠিক। তো আমি উপপাদ্যটা শুরু করি। প্রথমে হলো উপপাদ্যটার বিবৃতিটা কি আছে। বিবৃতিটা আছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, ঠিক আছে। তার মানে রয়েছে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, ত্রিভুজ ABC। এই ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু আমি ধরে নিয়েছি, এই AB বাহুর মধ্যবিন্দু হলো E আর AC বাহুর মধ্যবিন্দু হলো F। এই E আর F বাহুর মধ্যবিন্দুদ্বয়ের যে সংযোজক রেখা, বুঝতে পারছো, মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক রেখা EF, ঠিক আছে। এইটা যে তৃতীয় বাহুটা কত, এই যে তৃতীয় বাহু, এই দুটো বাদ দিয়ে তৃতীয় বাহু BC হচ্ছে, তো BC এর সমান্তরাল হবে এবং এই যে দৈর্ঘ্যটা সেটা হলো BC এর অর্ধেক হবে। তার মানে উপপাদ্যতে যা বিবৃতি রয়েছে সেই অনুযায়ী আমাদের প্রদত্ত হলো ডেল্টা ABC এর ক্ষেত্রে AB এবং AC বাহুর মধ্যবিন্দু হলো যথাক্রমে E এবং F, ঠিক আছে। এখন তাহলে প্রামাণ্য কি, EF প্যারালাল BC, তাই তো। EFটা সমান্তরাল হলো BC, এটা হলো সমান্তরাল সাইন যেটা ইংলিশে প্যারালাল বলে, এবং EFটা হলো হাফ অফ BC, মানে EF হলো BC এর অর্ধেক, ঠিক আছে। এগুলো গেছে প্রামাণ্য। এরপর আমাদের অঙ্কন পার্ট। অঙ্কন কীরকম দেখো, AB সরলরেখার সমান্তরাল করে C বিন্দু থেকে একটি সরলরেখা টানলাম যা EF সরলরেখাটির বর্ধিতাংশকে D বিন্দুতে ছেদ করে। মানে এই যে AB সরলরেখা রয়েছে, এই AB সরলরেখার সমান্তরাল করে আমি C বিন্দু থেকে একটা সমান্তরাল লাইন টানলাম, এই AB সমান্তরাল করে C বিন্দু থেকে একটা লাইন টানলাম, ঠিক আছে, যেটা EF সরলরেখার যে বর্ধিতাংশ বাড়িয়েছি EF সরলরেখাকে সেটাকে D বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এটা হলো অঙ্কন হলো। এরপর চলে আসি প্রমাণে। তাহলে এবার প্রমাণে কি বলছে, প্রমাণে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হলো AEF আর একটা হলো CDF বা CFD, যাই বলো না কেন, দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবার এই যে দুটো ত্রিভুজ রয়েছে সেই ত্রিভুজ দুটোর ক্ষেত্রে দেখো AF ইকুয়ালস টু কিন্তু FC, কারণ কি AC বাহুর মধ্যবিন্দু হলো F আর মধ্যবিন্দু হলে এইটুকু দৈর্ঘ্য আর এইটুকু দৈর্ঘ্য সমান হয়, তার জন্য এই F হলো যেহেতু AC এর মধ্যবিন্দু তার জন্য AF আর FC সমান, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে AF ইকুয়ালস টু FC। এরপর দেখো এই কোণটা আর এই কোণটা কিন্তু বিপ্রতীপ কোণ, তাই না, ক্রসের উল্টো দিকে যে কোণগুলো থাকে সেগুলো বিপ্রতীপ কোণ। তো এখানে একটা ক্রস উৎপন্ন হয়েছে, সেই ক্রসের অপোজিট দিকে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা একটা হলো AFE আর একটা হলো CFD, তাহলে এরা কি পরস্পর বিপ্রতীপ কোণ, ঠিক আছে। এবার দেখো এই যে ABটা আর CD এরা তো সমান্তরাল,
তাই না? এ বি আর সিডি তো আমি সমান্তরাল এঁকেছি, সিডিটা সমান্তরাল কীভাবে, অঙ্কনানুযায়ী অঙ্কনই করলাম যে এ বি সমান্তরাল সিডি। আচ্ছা, আর এসি হলো ছেদক, এ বি আর সিডি হলো তোমার সমান্তরাল আর এসি হলো ছেদক। তাহলে এসি ছেদক হলে এইটা আর এইটা একান্তর কোণ হচ্ছে না, এই কোণটা এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হচ্ছে। এটাকে একটা এন ভাবো, শুধু সব ভুলে যাও, শুধু এ বি এসি এইটুকু, এটাকে একটা এন মনে করো। এন মনে করলে এই এই কোণটা আর এই কোণটা কি একান্তর কোণ হচ্ছে। কেন? এ বি আর এসি এ বি আর সিডি হলো সমান্তরাল আর এসি হলো ছেদক। তাহলে এটা যদি একান্তর হয় তাহলে বলতে পারি এই কোণটা, তাহলে এই কোণ, এই ত্রিভুজের ক্ষেত্রে কোন কোণটা? ই এ এফ, তাই তো? ই এ এফ আর হলো এফ সি ডি। ই এ এফ আর এফ সি ডি কি পরস্পর সমান, কারণ কি এরা একান্তর কোণ। কোন লজিকে? দেখো, যেহেতু এ বি প্যারালাল সিডি এবং এসি ছেদক তাই এরা একান্তর কোণ। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতার কোন শর্ত মানলো? দুটো অ্যাঙ্গেল একটা সাইড, তার মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডের শর্তানুসারে এই দুটো ত্রিভুজ কী হয়ে গেল? সর্বসম। এইবার ইএফ ইকুয়াস টু এফ ডি লিখেছি। তাহলে কেন ইএফ ইকুয়াস টু এফ ডি? এই দুটো ত্রিভুজ তো পরস্পর সর্বসম, তাহলে ইএফ আর এফ ডিটা সমান বলতে পারি। কারণ কি? এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এটা হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে অনুরূপ বাহু হলে ইএফ আর এফ ডি হলো সমান। ঠিক আছে, আবার বলতে পারি এই আর সিডিও সমান, কারণ এটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এই আর সিডিও সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে এইটা আর এইটা সমান। আর এখান থেকে ইএফ আর এই এফ ডিটা সমান, এটা আমরা বলতে পারি সর্বসমতার শর্তানুসারে। তাহলে দেখো, তাই বলেছি। তাহলে সর্বসমতার শর্তানুসারে এই দুটো হলো অনুরূপ বাহু। এইবার এখানে দেখো পরপর লেখা আছে। এরপর আছে এ ইকুয়াস টু বি, কারণ ই হলো এ বি এর মধ্যবিন্দু। এটা একটু দেখে নিই। দেখো, এ ইকুয়াস টু বি, কারণ কি ই বিন্দুটা বলে দিয়েছে যে এ বি এর মধ্যবিন্দু, তাহলে এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্বও সমান। তাহলে যেটা আমরা পেলাম, তাহলে তিনটা কেস পেলাম। একটা হলো এ ইকুয়াস টু সিডি, এটা হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে। এ ইকুয়াস টু বি, এটা হলো যেহেতু ই হলো এ বি এর মধ্যবিন্দু, তাহলে এখানে এই হলো সিডির সাথেও সমান, আবার এই হলো বিইর সাথেও সমান। তাহলে আমি দুটোকে একসাথে লিখতে পারি যে এই ইকুয়াস টু বি ইকুয়াস টু সিডি, তিনজনের সমান, তিনজনের দৈর্ঘ্য সমান, মানে এই দৈর্ঘ্যের সাথে সিডির দৈর্ঘ্য সমান, আবার এই দৈর্ঘ্যের সাথে বির দৈর্ঘ্য সমান। তাহলে আমরা বলতে পারি যে এরা তিনজনেই সমান। এরপর এখান থেকে এইকে বাদ দিয়ে বাকি দুজনকে লিখতে পারি বিই ইকুয়াস টু সিডি। ঠিক আছে, বি ইকুয়াস টু সিডি লিখতে পারি শুধু। ঠিক আছে, দ্বিতীয় আর তৃতীয়টাকে ধরে নিলাম। আর আমরা একেই ছিলাম, দেখো বি ইকুয়াস টু সিডি মানে এই অংশটুকু, বি ইকুয়াস টু সিডি। ঠিক আছে, বি ইকুয়াস টু সিডি। আর আমি একেই ছিলাম এ বি সমান্তরাল করে এই সিডি লাইনটাকে, তাই না? এ বি লাইনের সমান্তরাল করে সিডিটাকে লিখেছিলাম, আর বিটা তো এ বি লাইনেরই পার্ট, তাহলে বিই আর সিডিও সমান্তরাল, তাই না? বিই আর সিডিটা সমান্তরাল, তাহলে এই যে বিই আর সিডিটা সমান প্রমাণ করা হয়ে গেল। আর অঙ্কনানুযায়ী কিন্তু এই বিই আর সিডি কিন্তু পরস্পর সমান্তরাল। আর এর আগে আমরা উপপাদ্য থেকে প্রমাণ করেছি যে যদি কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় তাহলে কিন্তু চতুর্ভুজটি একটি সামান্তরিক। এবার এক্ষেত্রে দেখো, এই যে চতুর্ভুজটা রয়েছে বি সি ডি ই, এই চতুর্ভুজের কিন্তু একজোড়া বিপরীত বাহু মানে বিই আর সিডি কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল, তাই না? তাহলে এই যে চতুর্ভুজটা, এটা হয়ে গেল একটা সামান্তরিক। আশা করি বুঝতে পেরেছ। এবার সামান্তরিক হলে অবশ্যই বিসি আর ইডিটা সমান, তাই না? বিসি আর ইডিটা সমান হবে, আবার কি সমান্তরালও হবে, কারণ সামান্তরিকের এই জোড়া বিপরীত, যদি আমি সামান্তরিক প্রমাণও করে ফেলি তাহলে তো এই বাহুটা আর এই বাহুটাও সমান্তরাল হতে হবে, তাই না? তাহলে দেখো, আমি যদি সামান্তরিক হিসাবে বলি যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাহলে ইএফ কিন্তু এই এফ ই ডি এরই কিন্তু একটা পার্ট, তাই না? তাহলে আমরা বলতে পারি ইএফ প্যারালাল বিসি, তাই না? বিএফ প্যারালাল বিসি। তাহলে দেখো, আমাদের প্রামাণ্যের যে প্রথম পার্টটা সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল, ইএফ প্যারালাল বিসি। ঠিক আছে, তাহলে আমি লেখাটা একবার তোমাদের দেখিয়ে দিই লেখাটা কিভাবে হলো।
এখান থেকে দেখো BE ইকুয়ালস টু CD আর BE প্যারালাল CD এটা হলো ধরে নিয়েছি। তাহলে সুতরাং BCDE চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাই এটি একটি সামান্তরিক। ঠিক আছে, তাহলে সুতরাং ED প্যারালাল BC বা EF প্যারালাল BC, কারণ EFটা কি ছিল, ED এরই একটা পার্ট, তাহলে প্রথম পার্টটা প্রমাণিত হয়ে গেল। এবার সামান্তরিকের এই জোড়া বিপরীত বাহুটা সমান্তরাল যেমন, সমানও তো সেরকম, তাহলে এটাকে সমানও লিখতে পারি, ED ইকুয়ালস টু BC এটাও লিখতে পারি। ঠিক আছে, ED ইকুয়ালস টু BC। এবার আবার ED সরলরেখাতে চলে যায়। ED সরলরেখাটা দেখো, ED সরলরেখার ক্ষেত্রে যেটা ED ইকুয়ালস টু BC বলেছি, ED সরলরেখা কিন্তু দুটো ভাগে ভাঙা যায়, একটা EF প্লাস FD। ঠিক আছে, EF প্লাস FD। তাহলে দেখো তাই করেছি। এখানে দেখো EDকে ভেঙেছি EF প্লাস FD থেকে। ঠিক আছে, FDতে ইকুয়ালস টু BC লিখেছি। এবার একটু আগেই 1 নম্বরে আমরা প্রমাণ করেছি, 1 নম্বর দেখো কোথায় আছে, এই যে 1 নম্বরে প্রমাণ করেছি EF ইকুয়ালস টু FD সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তার মানে EF আর FD সমান। এর জন্য এখানে আমরা FDর জায়গায় আবার EF লিখে দিতে পারি, তাহলে এটা দুটো EF যোগ হলে কত হবে, 2 ইন্টু EF ইকুয়ালস টু BC, তাই তো। তাহলে EF ইকুয়ালস টু কত হবে, হাফ অফ BC, যেটা কিন্তু আমাদের এই যে প্রামাণ্যের সেকেন্ড প্রমাণ ছিল। তাহলে দেখে নিই লেখাটা, এই যে 2 ইন্টু EF ইকুয়ালস টু BC, তাহলে EF ইকুয়ালস টু হাফ ইন্টু BC, এটা প্রমাণিত, মানে দুটো প্রমাণই কিন্তু আমাদের কমপ্লিট। এইবার যেটা রয়েছে, এই যে উপপাদ্যটা আমরা পড়লাম, এটা উপপাদ্য 20-তে ছিল, বইয়ে পেজ নাম্বার 124-এ। এই উপপাদ্যটিকে কিন্তু মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য বা মিড পয়েন্ট থিওরেম বলা হয়। তোমাদের যদি পরীক্ষায় আসে যে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যটি প্রমাণ করো, তাহলে কিন্তু এই প্রমাণটাই করবে। এবার চলে আসি দ্বিতীয় উপপাদ্য, যেটা তোমাদের বইয়ে উপপাদ্য 21 আর পেজ নাম্বার হলো 127, সেই উপপাদ্য। তো উপপাদ্যের বিবৃতি কি রয়েছে, কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। মানে এখানে কি পার্থক্যটা কি, আগের ক্ষেত্রে ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু বলে দেওয়া হয়েছিল, এই AB আর AC, কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে ত্রিভুজের কোনো একটি বাহুর, মানে যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু। তাহলে এখানে ধরে নিয়েছি শুধুমাত্র AB বাহুর মধ্যবিন্দু D, তাহলে এই AB বাহুর মধ্যবিন্দু D দিয়ে এই BCর সমান্তরাল করে অঙ্কিত একটা সরল রেখা আঁকলাম। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে হবে যে এই যে সরলরেখাটা আঁকলাম, ঠিক আছে, এই সমান্তরাল করে, সেটা এই BC বাহুর অর্ধেক হবে। ঠিক আছে, আর কি আছে, এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এই যে লাইনটা টানা হলো BC বাহুর সমান্তরাল করে, ঠিক আছে, BC বাহুর সমান্তরাল করে যে লাইনটা টানা হলো, সেটা যে বিন্দুতে ছেদ করেছে সেটা হলো AC এর মধ্যবিন্দু হবে, মানে তৃতীয় বাহুটাকে সমদ্বিখণ্ডিত করেছে, আর এই বাহুটার মানে তোমার অর্ধেক হয়েছে। সে আগের প্রমাণটার মতো, শুধু একটু পার্থক্য এখানেই যে এখানে মধ্যবিন্দু কিন্তু একটা বলে দিয়েছে, আর আগের প্রমাণের ক্ষেত্রে দুটো মধ্যবিন্দু ছিল, এটা খেয়াল রাখবে। তাহলে এখানে প্রদত্ত হলো ডেল্টা ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু হলো D এবং BC প্যারালাল DE। ঠিক আছে, BCটা কি, DE এর প্যারালাল। তাহলে প্রামাণ্য কি, প্রামাণ্য আমি আগেই বলেছি, প্রমাণ করতে হবে এই যে Eটা রয়েছে সেটা হলো AC এর মধ্যবিন্দু, তার মানে AE ইকুয়ালস টু CE বা EC যাই বলবো না কেন, AE ইকুয়ালস টু EC। ঠিক আছে, আর DE ইকুয়ালস টু হাফ অফ BC, এটা হলো প্রমাণ করতে হবে, এইটুকু হলো BC এর অর্ধেক, এটা প্রামাণ্য। এবার অঙ্কন আমি কি করলাম, ঠিক আগের মতোই এই AB এর সমান্তরাল করে C বিন্দু থেকে একটা সমান্তরাল সরলরেখা টানলাম। ঠিক আছে, যেটা এই DE এর বর্ধিতাংশকে F বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, DE এর মধ্যবিন্দুকে F বিন্দুতে ছেদ করে, বোঝা গেছে। এরপরে প্রমাণে দেখো, এই যে BCFD এই যে চতুর্ভুজ রয়েছে, এই চতুর্ভুজের ক্ষেত্রে BC আর DE এরা কিন্তু সমান্তরাল, তাই না, BC
আর ডি সমান্তরাল, সেটা কে বলে দিয়েছে? প্রশ্নেই বলে দিয়েছে বিসি আর ডিটা সমান্তরাল। ঠিক আছে, তাহলে সমান্তরাল যদি হয় তাহলে এই বিসি আর ডিএফও সমান্তরাল, বিসি আর ডিএফও সমান্তরাল, কারণ ডিএফ তো এই ডিই এর বর্ধিতাংশ, তাই না? তাহলে বিসি প্যারালাল ডিই হলে বিসি প্যারালাল কিন্তু আমরা ডিএফও বলে দিতে পারি, এটা প্রদত্ত। আবার এ বি আর সিএফ যদি প্যারালাল হয় তাহলে আমরা বলে দিতে পারি যে এ বির একটা পার্টই তো বিডি, বিডি আর সিএফ প্যারালাল। এটা কি হিসাবে? এটা হলো অঙ্কনানুযায়ী। এবার কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় তাহলে কিন্তু চতুর্ভুজটা হয় একটি সামান্তরিক। এটা একটা উপপাদ্যের প্রমাণ, তো সেটাকেই কাজে লাগিয়েছি। যেহেতু বি সি এফ ডি এর বিপরীত জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাই এটি একটি সামান্তরিক। এবার সামান্তরিক হলে আমরা কি ধর্ম পাবো? সামান্তরিক হলে তার বিপরীত জোড়া বাহুগুলো সমানও হতে হবে, তার মানে এখান থেকে পাবো বিডি ইকুয়ালস টু সিএফ আর একটা হলো বিসি ইকুয়ালস টু ডিএফ, এটা পাচ্ছি, তাই না? তাহলে দেখো এটাই লিখে নিয়েছি যে সামান্তরিকের বিপরীত বাহু, তাহলে বিডি ইকুয়ালস টু সিএফ। ঠিক আছে, আবার বিডি ইকুয়ালস টু কিন্তু এডিও হয়, বিডি ইকুয়ালস টু কিন্তু এডিও হবে, কারণ কি ডি হলো এই এ বি এর মধ্যবিন্দু, তাহলে বিডি ইকুয়ালস টু কিন্তু এডিও হচ্ছে, তাই না? তাহলে এখানে কি লেখা আছে যে আবার বিডি ইকুয়ালস টু এডি, যেহেতু ডি হলো এ বি এর মধ্যবিন্দু তাহলে বিডি সিএফ এর সাথেও সমান, বিডি এডি এর সাথেও সমান, তাহলে আমরা বলতে পারি একসাথে বিডি ইকুয়ালস টু, এই লাইনটা এখানে ইনক্লুড করে নাও, বিডি ইকুয়ালস টু সিএফ ইকুয়ালস টু এডি। ঠিক আছে, সুতরাং বিডি ইকুয়ালস টু সিএফ ইকুয়ালস টু এডি, এটা লেখা হলো। এবার তাহলে এই বিডিটাকে বাদ দিয়ে বাকি দুটো পার্টকে আমি লিখছি। বাকি দুটো পার্টকে যদি লিখি তাহলে দেখো সিএফ ইকুয়ালস টু এডি বা এডি ইকুয়ালস টু সিএফ পেলাম, ঠিক আগের মতো, তাহলে ওটা 1 নম্বর দিয়ে দিয়েছি। এইবার যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে ত্রিভুজ দুটো দেখো, একটা হলো এডিই আর একটা হলো সিএফই বা সিইএফ, যাই বলো। এবার সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এডি ইকুয়ালস টু সিএফ সেটা কিন্তু একটু আগে প্রমাণ করলাম, মানে এডি আর সিএফ সমান, এটা কিন্তু এর আগেই প্রমাণ করলাম 1 নম্বরে। ঠিক আছে, এডি ইকুয়ালস টু সিএফ। আবার দেখো ক্রসের উল্টো দিকে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু বিপ্রতীপ কোণ, মানে এইটা আর এটা কিন্তু বিপ্রতীপ কোণ, তাহলে অ্যাঙ্গেল এইডি আর একটা হলো অ্যাঙ্গেল সিইএফ, এরা কিন্তু পরস্পর সমান কি হিসাবে? বিপ্রতীপ কোণ হিসাবে। এরপরে দেখতে পাচ্ছ এ বি আর সিএফ কি পরস্পর সমান্তরাল, আমি তো এইভাবে এঁকেছি, এ বির প্যারালাল করে সিএফ আর এসিটা ছেদক, তাহলে আবার একটা এন ভাবো এটাকে, যদি এন মনে করো এটাকে, তাহলে দেখো এটা আর এটা কিন্তু একান্তর কোণ। ঠিক আছে, বাকি সব ভুলে যাও, শুধু একটা এন মাথায় রাখো, তাহলে এনের এই অংশটা আর এই অংশটা কিন্তু একান্তর কোণ, কারণ কি এই দুটো সমান্তরাল আর এটা ছেদক। তাহলে এখান থেকে এই ত্রিভুজের ক্ষেত্রে ডিএই আর এই ত্রিভুজের ক্ষেত্রে ইসিএফ এরা কিন্তু পরস্পর একান্তর কোণ। ঠিক আছে, দেখো এখানে লেখাই আছে ডিএই আর ইসিএফ একান্তর কোণ, কারণ কি এবি প্যারালাল সিএফ এবং এসি ছেদক, তাই এরা পরস্পর একান্তর কোণ। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ আর একটা সাইড মানে একটা বাহু কিন্তু সমান হলো, তার মানে অ্যাঙ্গেল সাইডের শর্তানুসারে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর সর্বসম। সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে যে ডেল্টা বা ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিএফই এএস এর শর্তানুসারে। তাহলে এই ইকুয়ালস টু ইসি। ঠিক আছে, এই ইকুয়ালস টু ইসি, কারণ কি? কারণ হলো এখানে দেখো এই ত্রিভুজটা আমি আবার এঁকেছি, এখানে বলছি হলো এ ই ইকুয়ালস টু ইসি, তাই তো, এই ইসি, তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এইটা হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এই আর ইসি হলো পরস্পর সমান। ঠিক আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে এরা সমান হলো। এরপরে তাহলে এই ইকুয়ালস টু সি যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল, মানে ইসিকে ঘুরিয়ে আমি সিই লিখলাম, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। আবার দেখো ডিই আর ইএফও কিন্তু সমান, এটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এটাও, তাহলে ডিই ইকুয়ালস টু কিন্তু ইএফ। ঠিক আছে, এবার আবার আমি জানি যে এই যে ডিএফ
আর বিসি সমান, তাই তো? এটা এটা হলো তোমার সামান্তরিকের বিপরীত বাহু। এটা তো সামান্তরিক প্রমাণ হয়ে গেছিলো, বিসিএফডি সামান্তরিক প্রমাণ হয়ে গেছিলো। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুর ক্ষেত্রে আমরা জানি যে এই দুটো বাহু সমান হবে। তাহলে বিসি আর ডিএফ হলো পরস্পর সমান। এবার ডিএফকে আমরা ভেঙে লিখতে পারি ডিই প্লাস ইএফ হিসাবে। তাহলে ডিই প্লাস ইএফ হিসাবে লিখে দিলাম। এবার তাহলে বিসি ইকুয়ালস টু, ঘুরিয়ে লিখলাম, বিসি ইকুয়ালস টু ডিই প্লাস ডিই, মানে ইএফকে যেহেতু বলে দিয়েছিলাম 2 থেকে যে ডিই ইকুয়ালস টু ইএফ, তাহলে তোমার ডির জায়গায় আমি কি বসিয়ে দিতে পারি, ডির জায়গায় বসাইনি, এখানে হলো ইএফের জায়গায় বসিয়েছি, ইএফের জায়গায় আমি বসিয়ে দিয়েছি ডিই। ঠিক আছে, তাহলে ইএফের জায়গায় যদি ডিই বসিয়ে দিই তাহলে এটা হয়ে গেল 2ডিই, আর এদিকে বিসি থেকে গেল। তারপর আবার চেঞ্জ করেছি, চেঞ্জ করার আমার এখানে দরকার হয়নি, আমি শুধুই চেঞ্জ করেছি, আবার সেই সাইড চেঞ্জ করতেই হলো আমাকে। তাহলে 2ডিই ইকুয়ালস টু বিসি, মানে ডিই ইকুয়ালস টু কি হাফ ইন্টু বিসি, এটাই কিন্তু প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমার উপপাদ্য 21-এর প্রমাণটা কমপ্লিট হলো। আমি কিন্তু এটা সম্পূর্ণ আলাদা মেথডে করিয়েছি। ঠিক আছে, তো আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদের বইয়ের অঙ্কটা কিভাবে করা আছে সেই থিওরিটা বুঝিয়ে দেব। তোমরা, আমি বারবার বলছি, এটা আগে স্কুল টিচারকে দেখাবে, যদি এটা অ্যালাউ করে তাহলে কিন্তু তোমরা এটাই পরীক্ষায় করো, এতে কিন্তু খুব কম সময়ে উপপাদ্যটি প্রমাণ হয়ে যাবে। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা বইয়ের যে উপপাদ্য দুটো রয়েছে সেই উপপাদ্য দুটো প্রমাণ করে দেব।